সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলোর প্রাথমিকভাবে লাইসেন্স বাতিল করে ব্রিজ ব্যাংকের অধীনে পরিচালিত করা হবে। এই ব্রিজ ব্যাংকের অধীনে পরিচালিত হওয়ার সময়ের মধ্যে যদি তাদের সংকটবর্তী অবস্থার পরিবর্তন করতে না পারে, সেক্ষেত্রে এই ব্যাংকগুলো বিক্রি করা হবে বা হস্তান্তর করা হবে। দুর্বল ব্যাংকগুলো অবসায়ন এবং পরিচালনা সহজ করতেই কিন্তু ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2025 কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, যা খোদ অর্থ মন্ত্রণালয়ের সূত্রেই কিন্তু জানানো হয়েছে। আপনি বলবেন আপনি কিভাবে জানলেন? এই যে দেখেন সোর্সটা, দেখতে থাকুন ভিডিওটি। তাহলে এই অধ্যাদেশ যখন থেকে জারি হবে, এর পরবর্তীতে কোনো একটা দুর্বল ব্যাংকের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক চাইলে ব্রিজ ব্যাংক প্রস্তুত করতে পারবে। আর এই ব্রিজ ব্যাংকে কিন্তু খোদ বাংলাদেশ ব্যাংক প্রশাসক দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। এ একটা দুর্বল ব্যাংকের জন্য এ একটা ব্রিজ ব্যাংক, বি একটা দুর্বল ব্যাংকের জন্য বি একটা ব্রিজ ব্যাংক, অর্থাৎ একাধিক ব্রিজ ব্যাংক তৈরির ক্ষমতা পাবে খোদ বাংলাদেশ ব্যাংক। এটি হলো মূল কথা। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সংকটবর্তী অবস্থার পরিবর্তন করতে না পারে, তাহলে এই ব্রিজ ব্যাংকের সঙ্গে অন্য কোনো সত্তার একীভূত অথবা কোনো ক্ষেত্রে এই ব্যাংকটির শেয়ার সম্পদ যেগুলো রয়েছে এগুলো আংশিক বা সম্পূর্ণভাবে তৃতীয় কোনো পক্ষের কাছে কিন্তু বিক্রি করে দিতে পারবে। কোনো কোনো ক্ষেত্রে সরকার চাইলে নিজের কাছেও কিন্তু সাময়িকভাবে মালিকানা নিয়ে আসতে পারবে। ভিডিওটা কন্টিনিউ করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন, যাতে এইরকম অথেন্টিক ইনফরমেশান আপনারা জানতে পারেন। সূত্র বলছে ইতিমধ্যে 11টি দুর্বল ব্যাংকের মধ্যে 6টি ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, আর 5টি ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াতে পারে নাই। সূত্রটা কোথায় দেখতে পারছেন? একটু পড়েন। তো এক্ষেত্রে এই যে 5টি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে নাই, তার মধ্যে 4টি ব্যাংকই কিন্তু এস আলম গ্রুপের আওতাধীন। এই ব্যাংকগুলোর নামও কিন্তু এখানে উল্লেখিত, লাইক অ্যাজ ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এর পাশাপাশি গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। তো এই ব্যাংকগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই সংকটাপন্ন অবস্থা মনে করছে খোদ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। দেখেন সব কিছু লেখা আছে, এগুলো আমার মুখের কথা নয়। আমি যখন কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এর যথেষ্ট আমি সোর্স দেই। সোর্স ছাড়া আমি কোনো কথা বলতে চাই না। তো এক্ষেত্রে বর্তমান সময়ে এই ব্যাংকগুলো কিন্তু পূর্ববর্তীতে যে ঋণগুলো দিয়েছে এগুলোও কিন্তু তুলে আনতে পারছে না, নতুন করে ঋণ দিতে পারছে না, আবার গ্রাহকদের আমানতও কিন্তু সঠিকভাবে ফেরত দিতে পারছে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকে হয়তো বা ইতিমধ্যে অবগত রয়েছেন, এবং খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন কোনো একটা পরিবার কোনো ক্ষেত্রে কোনো একটা ব্যাংকের 86% অর্থ ঋণের নামে লুট করে নিয়েছে। কোন পরিবারের কথা বলা হয়েছে সেটি হয়তো বা আপনার অজানা নয়। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। আমি যখন একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, সেক্ষেত্রে আমাকে সেই রিপোর্টগুলো সম্পূর্ণ ফুলফিলভাবে একটু স্টাডি করতে হয়, কেননা ব্যাংক একটা সেন্সিটিভ বিষয়। এখানে আমার মুখের দোষে যদি কোনো কিছু ভুল ইনফরমেশান চলে আসে, এর দায়ভার আমাকে নিতে হবে। তো আমি যদি সঠিক ইনফরমেশান সাপ্লাই করতে পারি, এবং বাংলাদেশ প্রতিদিন কিন্তু এই রিপোর্ট বা নিউজ পেপার কিন্তু সোর্স হিসাবে দেখানো হয়েছে 24শে মার্চ 2025 সালে প্রকাশিত। ঈদের আগে এই ভিডিওটা আমি দিতে পারি নাই। সো এগুলো ছিল কিন্তু বর্তমান সময়ের বিষয়। এর বাইরেও এই যে ব্রিজ ব্যাংকটা রয়েছে, ব্রিজ ব্যাংক নিয়ে আরও কিছু তথ্য জানতে গেলে আমরা মূলত হচ্ছে একটু নিউজ পেপারটাই ভালোভাবে পড়ার চেষ্টা করতেছি, যাতে করে এই ব্যাংকটিতে গ্রাহকদের যে আমানত থাকবে বা টাকা পয়সা থাকবে, এগুলো নিয়ে গ্রাহকদের ভাগ্যে কি হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠন হবে ব্রিজ ব্যাংক। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং পর্যায়ক্রমে একটি তৃতীয় পক্ষের কাছে বিক্রির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করবে, যা পূর্ববর্তীতে আপনাকে বলেছি। এ দুর্বল ব্যাংকের জন্য এ ব্রিজ ব্যাংক, বি দুর্বল ব্যাংকের জন্য বি ব্রিজ ব্যাংক, যেটা আগে আপনারা বুঝতে পেরেছেন। তো এ সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে। ব্যাংকিং পরিষেবা নিশ্চিত মানে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন প্রয়োজনে বা জমা দেওয়া, এটা সঠিকভাবে থাকবে। এছাড়াও দুর্বল ব্যাংকগুলো আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বা বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করবে। প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে ব্রিজ ব্যাংকের লাইসেন্স দিবে কেন্দ্রীয় ব্যাংক। ব্রিজ ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর সংকটে পড়া তফসিলি ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল হবে,
অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল হবে, যা আগেই বলেছি। অবশিষ্ট সম্পদ এবং দায় অবসায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সদস্যের মাধ্যমে ব্রিজ ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ দিবে কেন্দ্রীয় ব্যাংক। রেজুলেশনের অধীনে তফসিলি ব্যাংকের সুরক্ষিত আমানতের দায় নেবে ব্রিজ ব্যাংক। অর্থাৎ গ্রাহকদের যে আমানতের টাকাটা রয়েছে এটার দায় ব্রিজ ব্যাংক নিচ্ছে। সেটা আপনার এফডিআর অ্যাকাউন্টে টাকা থাকতে পারে, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকতে পারে। তবে ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায় ব্রিজ ব্যাংকে হস্তান্তর করা যাবে না। তফসিলি ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর শেষে তারিখ শেষে পরবর্তী 2 বছরের জন্য ব্রিজ ব্যাংকের মেয়াদ হবে। তো এই কেন্দ্রীয় ব্যাংক চাইলে এই ব্রিজ ব্যাংকের মেয়াদ কিন্তু আবার বাড়াতে পারবে, তবে কোনোভাবেই এই ব্রিজ ব্যাংকের মেয়াদ 5 বছরের বেশি হবে না। অর্থাৎ একটা ব্যাংক তো একদিনে দুর্বল অবস্থায় পড়েনি। একটা ব্যাংক হয়তো বা কিছুটা সময় 5 বছর 10 বছরের মধ্যে দুর্বল অবস্থায় বা লুটপাট করেছে, তো এটাকে কিছু সময় দিতে হবে ঘুরে দাঁড়াতে। তো সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর। তো নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক যদি তার অর্পিত দায়িত্ব পালন করতে না পারে, তবে কেন্দ্রীয় ব্যাংক ব্রিজ ব্যাংককে অন্য কোনো সত্তার সঙ্গে একীভূত এবং ব্রিজ ব্যাংকের সম্পদ অধিকার বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। সো এগুলা ছিল কিন্তু ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট 2025 যেটা রয়েছে, এখানে কিন্তু বর্তমান সময়ে বিস্তারিত তথ্য। কিছু কিছু দুর্বল ব্যাংকের নিউজ পেপারের তথ্য বিবেচনায় বলা হচ্ছে যে এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে যথাযথ তারল্য সহায়তার জন্য আবেদন করছে। অনেক ব্যাংকের আবেদন ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এই হলো পরিস্থিতি। নিউজগুলোকে নিউজের মতো করে দেখার চেষ্টা করবেন। সরকার যথাযথ পদক্ষেপ নেবে। আপনার যে স্বার্থ বা আপনার যে অর্থ রয়েছে এটি কোনোভাবেই আশা করি ক্ষুণ্ণ হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে পূর্ববর্তীতে কোনো ব্যাংকই দেউলিয়া হয় নাই। আর এখানে ব্যাংক অবসায়নের যে বিষয়টা বলা হয়েছে, একটা দুর্বল ব্যাংক অবসায়ন হয়ে কিন্তু ব্রিজ ব্যাংকে রূপান্তর হবে। ব্রিজ ব্যাংকের রূপান্তর হয়ে পরবর্তীতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে তো পারলে তো ভালোই, তাহলে শক্তিশালী একটা ব্যাংকে পরিচালিত হবে। অ্যাসেট এবং লাইবিলিটি যদি ভালোভাবে উত্তোলন করা যায়। এর বাইরে যদি দেখা যায় যে সঠিকভাবে বাংলাদেশ ব্যাংকের দেওয়া যেই নির্দেশনা সেগুলো পালন করলো না কোনো একটা ব্রিজ ব্যাংক, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই ব্যাংকটা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিবে সরকার। তৃতীয় পক্ষ বলতে অন্য একটা কোম্পানির কাছে। লাইক অ্যাজ বর্তমান সময়ে আপনারা হয়তো বা জানেন সিটি গ্রুপের কিন্তু সিটি ব্যাংক, ঠিক তেমনিভাবে ব্র্যাকের কিন্তু হচ্ছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাকের কিন্তু আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, সিটি গ্রুপের কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে, তীর রয়েছে। তো এইরকম মানে কোম্পানির কাছে ব্যাংকগুলো বিক্রি করে দেওয়া হবে। কোম্পানির কাছে ব্যাংক বিক্রি করে দিলে কিন্তু আমানতের যে অধিকার রয়েছে সেটা ক্ষুণ্ণ হবে না। সো এগুলা ছিল বিস্তারিত তথ্য। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর বাইরে প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।